আসসালামু আলাইকুম। এর আগে আমি দুইটা চায়নাতে ওয়ার্ক বিষয় নিয়ে দুইটা ভিডিও বানিয়েছিলাম। অনেকে আমাকে পার্সোনালি কল দিছেন, আবার ফেসবুকে নক দিছেন। অনেকে আমাকে ভয়েস পাঠাইছেন যে ওয়ার্কের আর একটু বিস্তারিত বলার জন্যে। অনেকে আবার আছে যে এরকম একজন আছে, আমাকে ফোন দিছে, সে এখনও ব্যাচেলরই কমপ্লিট করে নাই, কিন্তু সে নাকি খুব স্কিলফুল, তার স্কিল আছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে ওয়ার্কের একটা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে। তো এরকম অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন আমাকে করছেন, হয়তো বা আমি কারোরই ঠিকমতো আনসার দিতে পারছি, ঠিকমতো দিতে পারি নাই। আজকে আমি হচ্ছে যে আর একটু ক্লিয়ার করে দিব। এই কয়েকদিন আমি যেসব কোশ্চেনগুলো ফেস করছি ওগুলো একটু ক্লিয়ার করে দিব। প্রথমত, আপনাকে যদি চায়নাতে, আমি আবারও বলি, এটা মনে হয় আমি আগেও বলছি, আপনাকে যদি চায়নাতে জব করতে হয় আপনাকে অবশ্যই ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। ব্যাচেলর কমপ্লিট করেন নাই, আপনি চায়নাতে জব পাবেন না, দিবে না, এক কথায় শেষ। আপনি যত স্কিল থাকুক, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি অ্যাটলিস্ট ব্যাচেলর না থাকে, পাবেন না। তারপরে আসেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার এটার সাথে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার ওয়ার্ক ভিসাটা পাওয়া খুব ইজি। আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তার মানে যে পাবেন না তা না, তারপরেও পাইতে পারেন, কিন্তু একটু ডিফিকাল্ট আর কি। ধরেন অনেক পেপারস এভাবে দিয়ে কিছু সিটিতে পাওয়া যায়, কিছু সিটিতে পাওয়া যায় না। আর যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে সরাসরি চায়নাতে ওয়ার্ক করতে আসেন, তাদের জন্য বলি, মানে যারা চায়নাতে স্টাডি করছে তাদের ব্যাপারটা তো আলাদা। আর যারা বাংলাদেশে আপনার আসেন, তাদের ব্যাপারটা বলি। বাংলাদেশ থেকে যদি আপনি সরাসরি চায়নাতে ওয়ার্ক ভিসাতে আসতে চান, পারবেন না তা না, পারবেন। অনেকেই আছে যে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায়, বিজনেস ভিসায় আসা এখানে 1 মাসের ভিতরে ওয়ার্ক কনফার্ম করে ফেলছে, ভিসাও ট্রান্সফার করে ফেলছে। কিন্তু ওইটার জন্য আপনাকে ওইরকম অ্যাক্টিভ হইতে হবে। হ্যাঁ, যেমন আমার একজন কলিগ আছে পাকিস্তানি, হচ্ছে যে পাকিস্তান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সরাসরি জব নিয়ে চায়নাতে আসছে। তো এটাও করা যায়, সমস্যা নাই। কিন্তু আপনাকে চায়নাতে আসলে চাইনিজ কালচার না জেনে জব করাটা না খুব ডিফিকাল্ট। হয়তো বা আপনি কোম্পানিতে আসতে পারবেন, কিংবা কোম্পানি আপনাকে অফার লেটার দিবে, কিংবা ভিসা প্রসেসিং করে দিবে, কিন্তু আপনি আসার পরে না 1-2 মাসের ভিতরেই আপনি অনেক বড় প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, কি বলা না মায়া ছেলে, কিন্তু মেয়েদের স্টাইল আর কি। এনিওয়ে, তো কি বলে, যেটাই ছিলাম, তা আপনাকে চায়নাতে আসলে যদিও একবার যখন চলে আসেন, হয়তো বা তখন যেভাবে হোক আপনি সারভাইভ করতে পারবেন, যদি আপনি অ্যাক্টিভ থাকেন, কিংবা আপনার যদি কনফিডেন্স ভালো থাকে। তবে ওভারঅল চাইনিজ কালচার না জেনে চায়নাতে জব করাটা আসলেই খুব ডিফিকাল্ট। আর আপনারা যদি মনে করেন যে চায়নাতে জবটা অন্য দেশের মতন, একটা জব পেয়ে গেলাম, এখানে সারা জীবন থাকবো, কিংবা অনেক দিন ধরে কাজ করব, আর কোনো পেইন নেই, কিন্তু জবটা পাওয়ার পর আসল পেইনটা শুরু হয়। আপনি জব পাওয়ার পর চায়নাতে ফরেনারদের জন্য বেসিকলি 2টা জব থাকে বেশি। তারপর স্পেশাল কিছু ফরেনার আছে যারা যাদের চাইনিজ ভালো, অন্য মানে সেক্টরে পজিশনে জব করতে পারে। মেইনলি হচ্ছে যে মার্কেটিং আর সেলস। মার্কেটিংও চাইনিজরা খুব একটা বেশি ইনভেস্ট করে না, মেন হচ্ছে যে সেলসে ইনভেস্টটা বেশি করে। তো সেলসে আপনাকে যদি সেলস দেখাইতে না পারেন আপনার 1 মাস 2 মাসের ভিতরে, তখন ওরা মানে অনেক পেইন দিবে। আপনাকে সরাসরি বলবে না যে আপনি চলে যান, কিন্তু আপনাকে এমনভাবে ঘুরে ফিরে এমন পেইন দিবে যে আপনাকে ইনডাইরেক্টলি বলবে যে আপনি কোম্পানিটা ছেড়ে যান, আমরা অন্য কারোর দিব, এরকম আর কি। তো এইটা মানে জব পাওয়াটা যত কঠিন আসলে, এখানে এসে যদি আপনি চাইনিজ কালচার জেনে থাকেন তাহলে আশা করি সমস্যা হবে না। কারণ অনেকেই করতেছে, আমরা নিজেরাও আজকে 3-4 বছর ধরে সেনজেনে জব করতেছি। আর কারণ আমরা ইউজ টু চাইনিজের সাথে, আমরা জানি যে কোথায় কোন কাজটা করতে হবে, কী করতে হবে। আর চায়নাতে আরেকটা জিনিস হচ্ছে যে রুলস। আপনি ওয়ার্কে যদি আপনি কয়েকদিন লেট করে আসেন, আপনাকে ওই কোম্পানি ভালো চোখে দেখবে না।
এটা ছাড়া আরও অনেক আছে। ওয়ার্ক প্লেসে আপনাকে জোরে জোরে কথা বলা কিংবা যখন তখন মোবাইল টিপা, এর ভিতরে অনেক রকম ইয়াই আছে। এগুলো আপনাকে মানে খুব ভালোভাবে ফলো করতে হবে যেন ওদের চোখে না পড়ে। আর হচ্ছে যে ওয়ার্ক পারমিটের যেই মেইন জিনিসটা আমি বলছিলাম যে আসতে পারবেন নাকি বাংলাদেশ থেকে, হ্যাঁ বাংলাদেশ থেকে আসতে পারবেন। সেটার জন্য কি কি লাগবে এটা আমি সহজ প্রসেসটা আমি আপনাকে সহজেই বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে যে আপনি যখন প্রথমত আপনি যে কোম্পানিতে জব করবেন ওই কোম্পানিতে একটা অফার লেটার চাইবেন, তারা আপনাকে একটা অফার লেটার দিবে। তারপরে হচ্ছে যে কি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, তো তারপরে হচ্ছে যে আপনি অফার লেটার পাওয়ার পর কোম্পানিরে বলবেন যে আপনি ভিসাটা অ্যাপ্লাই করার জন্য, ওয়ার্ক ভিসা যেটা কিংবা ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করার জন্য প্রথমত ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হয়, তারপর হচ্ছে যে ওয়ার্ক ভিসা পাওয়া যায়। ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্যে আপনাকে আপনার যত ধরনের ডকুমেন্টস আছে এগুলো কোম্পানিতে দিতে হবে। কিন্তু কোম্পানি যদি নতুন হয়ে থাকে, যে আগে কখনো ফরেনার হায়ার করে নেয়, তখন আবার তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, তারা কোনো ফরেনারে হায়ার করতে হলে তাদের কোম্পানিরে আবার মানে ওই সিটির লোকাল যেই ব্যুরোক্রেসি আছে ওখানে তাদের কোম্পানির ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। এক সিটির জন্য এক রকম ওয়েবসাইট। আমি অন্য একটা ভিডিওতে সেনজেনেরটা আমি দিয়ে দিছি। যদি আপনারা অন্য কোনো সিটিতে যান কিংবা কোম্পানি জানে না, তাহলে আমি হয়তো বা আপনাকে ওইটা খুঁজে বের করে দিব যদি কমেন্টস করেন। তো অনেক কোম্পানি আছে জানে না যে আমরা কিভাবে ফরেনার হায়ার করব, অনেকে আছে ভয় পায়, অনেকে বোঝে যে অনেক ধরনের ঝামেলা। আসলে ঝামেলা আছে কিন্তু প্রসেস জানলে ইজি জিনিসগুলা। হ্যাঁ, তো আপনার প্রথমে ওই ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন। রেডি করার আগেই কোম্পানিকে বলবেন যে তোমাদের যেই কোম্পানির রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স পেপার, তারপরে কোম্পানির যে ওনার, সেই ওনারের আইডি কার্ড দিয়ে হচ্ছে যে গভর্নমেন্টের কাছে আগে অ্যাপ্লাই করতে হয় যে আমরা ফরেনার হায়ার করব এই অ্যাপ্রুভ করার জন্যে। যখন ওরা অ্যাপ্রুভ করবে এটার জন্য 3 থেকে 5 দিন সময় নেয়, ওয়ার্কিং ডেজ সময় নেয়। নেওয়ার পর তারা এটা অ্যাপ্রুভ করে। নর্মালি এটা কেউ ফেল করে না, এটা সবাই অ্যাপ্রুভ করে। যদি একটা কোম্পানিতে 2-3 জন 4-5 জন চাইনিজ থাকে, এদেরটাই অ্যাপ্রুভ করে নেয়। তারপরে হচ্ছে যে আপনার নিজের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্রুভ করতে হবে। তো নিজের ওয়ার্ক পারমিটের জন্য যখন অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে যে অনেক ডকুমেন্টস লাগে। প্রথমত আপনি যদি বাংলাদেশে থাকেন, আমি যেগুলো সব ডকুমেন্টসগুলো বলবো এগুলা ইনক্লুডিং নটারি প্লাস এম্বাসি অ্যাটাচমেন্ট, দুইটাই করা লাগবে। আপনার লেটেস্ট যেই মানে লাস্ট যেই ডিগ্রি সেটার সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে। তারপর হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তারপরে হচ্ছে যে আপনার মেডিকেল লাগবে। তারপরে হচ্ছে যে আপনার কি বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে তারপর হচ্ছে যে কোম্পানির সাথে আপনার যেই স্যালারি, যে কন্ট্রাক্ট পেপার, এইটা একদম বিস্তারিত লিখে দেওয়া লাগবে। কোম্পানি এমনি নর্মাল যেই কন্ট্রাক্ট পেপার দেয় ওইটা হয় না, অন্য একটা ফরম্যাটে লিখতে হয়। এই 5-6টা জিনিস আপনি কোম্পানিরই দিবেন। কন্ট্রাক্ট পেপারটা তো কোম্পানি করে নিবে, আর বাকিগুলা আপনি এগুলা সবগুলা আপনার অরিজিনাল সার্টিফিকেট হচ্ছে যে আপনি করবেন এই বাংলাদেশ চায়না এম্বাসিতে যায় সবগুলা নটারি করার পর অ্যাটাচ ওখান থেকে করে নেবেন, করে স্ক্যান করে আপনি পাঠিয়ে দিবেন এই যে কোম্পানির কাছে। কোম্পানি তখন এই পেপারগুলো দিয়ে আপনার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে। ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে এটা 5 দিন কিংবা 7 দিন 10 দিন সময় নিতে পারে। নেওয়ার পর যদি কোনো ডকুমেন্টস ল্যাকিং থাকে, তারা এটার জন্য আপনাকে কোম্পানির একটা মেইল করবে যে তোমার এই ডকুমেন্টস ল্যাকিং আছে, তুমি এইটা পাঠাও। আর যদি ল্যাকিংস না থাকে তাহলে তো এটা পাস হয়ে যাবে। কিন্তু নর্মালি প্রথমবার অ্যাপ্লাই করলে কোম্পানি কোনো না কোনো একটা জিনিস ল্যাকিংস থাকে। আর যদি কোম্পানি আগেও ফরেনার হায়ার করে তাহলে সমস্যা নেই, মোটামুটি ওরা জানবে, সব কিছু করে দিবে। তো এই যখন এটা পাস হয়ে যাবে তখন আপনাকে একটা নোটিফিকেশন লেটার দিবে ওয়ার্ক পারমিটের। হ্যাঁ, নোটিফিকেশন লেটার দিলে ওই নোটিফিকেশন লেটারটা নিয়ে পাসপোর্ট নিয়ে আপনার তারপরে হচ্ছে যে অফার লেটার নিয়ে বাংলাদেশ এম্বাসিতে যাবেন। যাওয়ার পর ওরা হচ্ছে যে Z1 ভিসা দিবে, 1 মাসের ভিসা দিবে। মানে হচ্ছে যে আপনি যেদিন থেকে এন্ট্রি করবেন তারপর থেকে 1 মাস সময় পাবেন। 1 মাসের ভিতরে চায়না আসার পরে আপনাকে আবার নতুন করে 1 বছরের জন্য Z ভিসা অ্যাপ্লাই করতে হবে।
এটা কোম্পানির ওই যেই সিটিতে আসবেন ওই সিটিতে মনে একটা মেডিকেল করতে হবে, করে আপনাকে আবার এটা 1 বছরের জন্য এক্সটেন্ড করতে হবে। 1 বছরের জন্য এক্সটেন্ড করার পর তারপরে হচ্ছে যে আপনি কি বলে এখানে নর্মালি জব করতে পারবেন। তো এইটা হচ্ছে যে প্রসেস মেইনলি হচ্ছে যে আপনি অনেক কোম্পানি আছে যে ঝামেলা নিতে চায় না কিন্তু ফরেনার হায়ার করতেছে, ওই কোম্পানির আপনি বলবেন যে আমি প্রসেসগুলো জানি, আমি তোমার এইচআরকে হেল্প করব, তুমি যদি কোনো কিছু না জানো সেটা আমি হেল্প করে দিব। আপনি যতটুকু পারেন যে এইচআররা হেল্প করবেন। এইচআররা এইসব ঝামেলায় যাইতে চায় না। যদি বস যতক্ষণ পর্যন্ত খুব বেশি প্রেশার না করে যে না আমার ফরেনার লাগবে, ততক্ষণ পর্যন্ত এইচআররা বলে যে মানে উল্টাপাল্টা কথা বললা বসেরে যে তুমি ফরেনার নিও না, এইটাই ধান্দায় থাকে। আবার কিছু কিছু এইচআর আছে যে মনে করে যে একটা ফরেন কলিগ থাকলে সে ইংলিশে কথা বলতে পারবে, সে ইন্টারেস্ট হয়, সে অনেক ভালোভাবে ট্রাই করে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর বর্তমানে সেনজেন, আমরা তো সেনজেন সিটিতে থাকি, সেনজেনে আমি যখন প্রথম আসছি তখন যেই স্যালারিটা ছিল মোটামুটি তারপরে অনেক হাই ছিল। এখন আবার প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা কোম্পানি স্যালারি কমে দিছে, অনেক কমে দিছে। ধরেন আগে যাদের 15,000 ছিল তারা এখন 12,000 পায়, আগে যাদের ধরেন 12,000 ছিল তারা 8,000 পায়, এরকম আর কি। মানে একটা লেভেলে নিয়ে আসছে, কিন্তু এক্সপেন্স এখনও কমে নাই। বাসা ভাড়া অন্যান্য ফুড কস্ট সবই এখনও সেম। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাসা ভাড়াটাও সেনজেনে কমে যাবে 1-2 বছরের ভিতরে। তো এই হচ্ছে যে আর কি প্রসেস। আপনারা যদি আপনাদের ওয়ার্ক পারমিট নিয়ে আর কোনো যদি কোশ্চেন থাকে, আর কিছু জানতে চান, আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টসে। আমি পরবর্তীতে যদি পারি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করবো, আর যদি না হয় হয়তো বা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমি এখন বাসায় যাচ্ছি। এই যে আমি হচ্ছে যে ফুয়াচান বেইতে সেনজেনের ফুতিয়ানে থাকি, ফুতিয়ানে আমার অফিস। এখান থেকে যে রাস্তায় সবাই বাসায় ব্যাক করতেছে, আবার তার উপর আজকে হচ্ছে যে ফ্রাইডে, মোটামুটি রাস্তাঘাট খুবই জ্যাম থাকবে, সাবওয়ে স্টেশনও জ্যাম থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।